আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বদলি পদায়ন নিয়ে এখনো অস্থির জনপ্রশাসন। ডিসি নিয়োগে দুর্নীতির খবর মিথ্যা, দাবি সচিব মুখলেসের। ঘুষের অভিযোগ তদন্তে কমিটি গঠন। সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার। পল্টন থানা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক আটক। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর আয়না ঘরের প্রমাণ পেল তদন্ত কমিশন। 400 গুমের মামলা দায়ের। এবং সবার সঙ্গে আলোচনা করে সাইবার সিকিউরিটি আইন বাতিল করা হবে জানালেন আইন উপদেষ্টা। নতুন মামলা না নেওয়ার নির্দেশ তথ্য উপদেষ্টার। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নেওয়া ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার অস্বস্তিতে জনপ্রশাসনে রদবদল নিয়ে সচিবদের নিয়োগ, বদলি ও পদায়নে বিগত সরকার সমর্থিত আমলরাই পুনর্বহাল থাকায় অস্থিরতা কাটছে না প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে। ডিসি নিয়োগে 5 কোটি টাকার ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমানের বিরুদ্ধে। তবে পত্রিকায় প্রকাশিত এই অভিযোগে মিথ্যা দাবি করেছেন তিনি। দুর্নীতির অভিযোগ তদন্তে 3 উপদেষ্টার সমন্বয়ে কমিটি গঠন করেছে সরকার। বিস্তারিত জানাচ্ছেন এনামুল হক সায়েম। দুর্নীতি কিংবা বিগত সরকারের সুবিধাভোগীদের পদায়ন সহ নানা অভিযোগে অস্থির জনপ্রশাসন বিভাগ। এসব অভিযোগে ডিসি নিয়োগ নিয়ে হট্টগোল ও হাতাহাতির ঘটনাও ঘটে সচিবালয়ে। এমন অবস্থায় নিয়োগ, বদলি ও পদায়নে বারবার সিদ্ধান্ত পরিবর্তন করছে অন্তর্বর্তী সরকার। সবশেষ কালবেলা পত্রিকার একটি প্রতিবেদনে জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমানের সাথে একজন যুগ্ম সচিবের হোয়াটসঅ্যাপে বার্তা আদান প্রদানে ভয়াবহ তথ্য তুলে ধরা হয় দুর্নীতির। এতে ডিসি নিয়োগে 10 কোটি টাকা পর্যন্ত আদান প্রদানের আলাপচারিতা দেখা যায়। যদিও এই সংবাদ একেবারেই মিথ্যা দাবি করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান সচিব। সেটা হলো আইফোন। তখন আইফোনকে আমি ব্যবহার করি স্যামসাং। বিন্দু বিসর্গ যেখানে সত্যতা নাই। একটা রাস্তা লোক আমি অনেক কথা বলতে পারো, আমি রাস্তা লোকের পিছু দৌড়াবো না। আমরা সরকারের পজিশন থেকে জনগণের স্বার্থে কাজ করি, যেভাবে আছে সেভাবেই কাজ করব, যতদিন করবো আল্লাহ হায়াতে রেখেছে আমার নিয়মকরণের মোতাবেক। এই অভিযোগ করি আমার কাছে কোনো বিবেচনায় নাই এবং এই অভিযোগটাকে আমি মূল্যহীন মনে করি। ইটস এ ফেক নিউজ। এদিকে বিষয়টি গুরুত্বের সাথে আমলে নিয়ে তা তদন্ত করার কথা জানান সমাজ কল্যাণ উপদেষ্টা। তিনি জানান, নিয়োগ বাণিজ্য নিয়ে হোয়াটসঅ্যাপের আলাপচারিতা সত্য কিনা তা কারিগরি দিক থেকে যাচাই করা হচ্ছে। দুটো জিনিস মিডিয়াকে একটু মাথায় নিতে হবে এবং এটাও কিন্তু আমরা তলিয়ে দেখছি যে দেখুন যে ক্লিপটা সোশ্যাল মিডিয়াতে বহুল প্রচারিত হয়ে গেল, সেটা কতখানি এআই প্রডিউসড আর কতখানি রিয়েল, কতখানি ফেক, কতখানি রিয়েল আমাদের মতো সাধারণ মানুষ বলতে পারে না। তো ইমিডিয়েটলি যে সিদ্ধান্তটা হয়েছে, এটা টেকনিক্যাল ইন্টিগ্রিটিটা কি এটা জানার জন্য কিন্তু ইতিমধ্যে আমাদের ক্যাবিনেটে কথা হয়ে গেছে। এটা ইনভেস্টিগেট করে ইমিডিয়েটলি দেখতে হবে এবং তারপরে আমরা ইনভেস্টিগেশন অবশ্যই করব। আইটি উপদেষ্টা তো থাকবেন, ল মিনিস্ট্রি তো থাকবেই, তো আপনারা কি বলে সেভাবে হোম থাকবে। তো এই তো দায়িত্বশীল ব্যক্তিদের দায়িত্বহীনতা একেবারেই মেনে নেওয়া যায় না বলেও এ সময় মন্তব্য করেন উপদেষ্টা। সঙ্গে সঙ্গে রাজি হয়েছি এবং আমাদের ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। এতদিনে আমরা কখনো এইভাবে। এদিকে ডিসি নিয়োগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমানের বিরুদ্ধে ঘুষের অভিযোগ তদন্ত ও পোশাক শিল্পে শ্রমিক অসন্তোষের স্থায়ী সমাধানের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে কাতার ও মালদ্বীপের সাথে বন্দি বিনিময় চুক্তির অনুমোদনও দেওয়া হয়। এছাড়া আগামী 3 বছরে $110 বিলিয়ন লক্ষ্যমাত্রা ধরে রপ্তানি নীতির খসড়া অনুমোদন এবং রাজধানীর পানি ও পয় নিষ্কাশন সংরক্ষণ কর্তৃপক্ষ অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত করা হয় বৈঠকে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। সভা শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান। তিনি আরও জানান, নয়াদিল্লি, যুক্তরাষ্ট্র, পর্তুগাল, ব্রাসেলস, ক্যানবেরা ও ইউএন মিশনের রাষ্ট্রদূতদের দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে।
একটা রিপোর্ট এসছে জনপ্রশাসন সচিবকে নিয়ে। এই রিপোর্টটার সত্যতা কতটুকু আমরা এটা খতিয়ে দেখছি এবং সেই অনুযায়ী আমরা হয়তোবা এটা নিয়ে আশা করছি যে একটা হাই লেভেল একটা কমিটি হবে, সেখানে কিছু সিনিয়র জার্নালিস্টকেও আমরা ইনক্লুড করতে চাচ্ছি। যে এলিগেশনগুলো আসছে সেগুলোও আমরা খতিয়ে দেখছি এবং তাদের রিপোর্টের ভিত্তিতে আমরা উইল টেক অ্যাকশনস। রাষ্ট্র সংস্কারে গঠিত ৬টি কমিশনের মধ্যে ৫টির পূর্ণাঙ্গ কমিটির গেজেট প্রকাশ করেছে সরকার। বৃহস্পতিবার রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পৃথকভাবে এই গেজেট প্রকাশ করা হয়। মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেনের সই করা গেজেটে বলা হয়, বিভিন্ন অংশীজনদের মতামত নিয়ে প্রতিটি কমিশন আগামী ৯০ দিনের মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন দেবে। গ্যাজেটে বলা হয়, নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বদিউল আলম মজুমদার। পুলিশ সংস্কার কমিশনের প্রধান করা হয়েছে সফররাজ হোসেনকে। বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে। দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ইফতেখারুজ্জামানকে। এছাড়া জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল মুহিত চৌধুরী। নওগাঁ ১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, তবে কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে তা জানা যায়নি। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বিগত সরকারের মন্ত্রী, এমপি ও নেতাদের মতো আত্মগোপনে ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এদিকে পল্টন থানা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এনামুল হক আবুলকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। আদালতে আত্মসমর্পণ করে ৫ দিন কারাভোগের পর জামিনে ছাড়া পেলেন দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় বিকেলে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি। এর আগে ঢাকা মহানগর দায়রা জজ আদালত তার জামিন মঞ্জুর করেন। এদিকে বাড্ডা থানার আরেকটি হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে। মিজান শাহজাহানের রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার মামলায় সাজাপ্রাপ্ত মাহমুদুর রহমান দেশে ফেরার দুদিন পর গত রোববার আত্মসমর্পণ করেন আদালতে। এই মামলায় দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে তার জামিন আবেদন করা হলে তা মঞ্জুর করেন বিচারক। বিকেলে আদেশের কপি কাশিমপুর কারাগারে পৌঁছালে মুক্তি পান আমার দেশ পত্রিকার আলোচিত এই সম্পাদক। একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে মার্কিন যুক্তরাষ্ট্রে কিডন্যাপ করে এবং তাকে ওখানে হত্যা করা সম্পর্কিত যে কনস্পিরেসির অভিযোগটা ছিল, এই পুরা সাবজেক্ট ম্যাটারটা এবং প্লেস অফ অ্যাকারেন্সটা ছিল যুক্তরাজ্যে। বাংলাদেশে এই মামলা হওয়ারই কথা না। মাহমুদুর রহমান যুক্তরাষ্ট্রে এই পুরো সময়টা কখনো যাননি। উনি কিভাবে কনস্পিরেসি করেছেন এই রিলেটেড কোনো এভিডেন্সও কোর্টে সাবমিট করা হয় নাই। উনি কার সাথে কনস্পিরেসি করেছেন, কখন করেছেন, কোথায় করেছেন, এমন কোনো এভিডেন্সও কোর্টে আসেনি। এদিকে আরেকটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক আইনমন্ত্রী কারাবন্দী আনিসুল হককে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাড্ডা এলাকায় আলামিন হোসেন নামে এক যুবককে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় তাকে হাজির করা হয় মুখ্য মহানগর হাকিম আদালতে। শুনানি শেষে বিচারক সাইফুল ইসলাম গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়ে দেন আনিসুল হককে। আলামিন হোসেন নামে একজন আন্দোলনকারী পুলিশের গুলিতে নিহত হয়। এই মামলায় সে এজাহারভুক্ত আসামি আনিসুল হক, তাকে আজকে আদালতে নিয়ে আসা হয়। তদন্তকারী কর্মকর্তা আদালতকে বলেন যে যেহেতু আসামি এবং এই হত্যার সঙ্গে যে জড়িত প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়, তাকে এই মামলায় সৌনিবেশ দেখানো হোক। তাকে অন্য একটি মামলা থেকে রিমান্ডের পরে আজকে এই মামলা নিয়ে আসা হয় এবং এই মামলা তাকে তদন্তকারী কর্মকর্তা সৌনিবেশ প্রার্থনা করলে বিজ্ঞ আদালত মামলার গুণাগুণ উপরে ভিত্তি করে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখান এবং তার পক্ষে কোনো আইনজীবী আজকে কোনো জামিনে প্রার্থনা করে নাই। তদন্ত কর্মকর্তা গ্রেপ্তার দেখানোর আবেদনে বলেন, আলামিন হত্যার পরিকল্পনাকারী ও নির্দেশদাতা হিসেবে আনিসুল হক জড়িত। তদন্তের স্বার্থে ভবিষ্যতে তাকে রিমান্ডে নেওয়া দরকার হতে পারে বলেও উল্লেখ করেন তিনি। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। সবার সাথে আলোচনা করে দ্রুতই সাইবার সিকিউরিটি আইন বাতিল করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তিনি বলেন, এই আইনে সব মামলা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সাইবার সিকিউরিটি আইনে আর কোনো মামলা না নেওয়ার নির্দেশ দেন। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট।
সাইবার সিকিউরিটি আইন 2023 সংশোধন বিষয়ক এই সেমিনারের আয়োজন করে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। এতে আইনজীবী, বিচারক, শিক্ষক, শিক্ষার্থী ও মানবাধিকার কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আইনটির বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। সাইবার সিকিউরিটি অ্যাক্ট নিয়ে যখনই কথা বলি, ফ্রিডম অফ এক্সপ্রেশনস এর কথা আসে, সাংবাদিকদের অধিকারের কথা আসে, কিন্তু সবথেকে বেশি ওভারশেডোড হয় নারী ও শিশুদের কথাগুলো। এই আইনটা আমরা কিন্তু সাইবার ক্রাইমকে আমরা বিচার করতে চাই। এই আইনে 90% সাইবার ক্রাইম কভার করবে না। যদি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বা আইসিটি অ্যাক্ট বা সাইবার সিকিউরিটি অ্যাক্ট কোনোটাই না থাকে, তারপরও হয়রানি করার জন্য আমাদের অসংখ্য আইন আছে। কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকার ক্ষমতা পাকাপোক্ত করতে আইনটি করেছিল মন্তব্য করে দ্রুত এটি বাতিলের দাবি জানান আলোচকরা। 25-এ যে কথা বলা হচ্ছে, যদি কোনো ব্যক্তি ওয়েবসাইট, অন্য কোনো ডিজিটাল ইলেকট্রনিক্স মাধ্যমে ইচ্ছাকৃতভাবে এমন তথ্য উপস্থাপন করেন যা আক্রমণাত্মক, ভীতি প্রদর্শক, কোনো ব্যক্তিকে বিরক্ত, অপমান, অপদস্থ, হেয় প্রতিপন্ন, এর কোনো আইনের ল্যাঙ্গুয়েজ এগুলো? কাকে কে বিরক্ত করেছে, কোনটাকে আমি বিরক্ত বলবো, কোনটাকে অপদস্থ বলবো? তাহলে দুর্নীতি দমন কমিশনের অফিসে যিনি দুর্নীতি করেন, তার দুর্নীতির খবর প্রকাশ করলে তিনি বিরক্ত হবেন না? যে আইনগুলো কর্তৃত্ববাদের সরকারের কর্তৃত্ববাদ বিকাশের অন্যতম হাতিয়ার হিসেবে এবং তার স্থায়ীকরণের চিরস্থায়ী বন্দোবস্ত তৈরি করার অন্যতম হাতিয়ার হিসেবে তৈরি হয়েছিল এবং ব্যবহৃত হয়েছে। এ সময় আইনটি নিয়ে সরকার বিব্রত জানিয়ে নিজেদের পরিকল্পনার কথা জানান আইন এবং তথ্য উপদেষ্টা। এই আইনে হচ্ছে আমাদের পক্ষেও মামলা হয়ে গেছে 2টা, আমাদের কটূক্তি করার জন্য 2টা মামলা হয়েছে শুনছি, এবং কারা করেছে, কোন উদ্দেশ্যে করেছে, তাকে ইমিডিয়েটলি কি করা যেতে পারে, বাতিল বা স্থগিত বা কোনো মামলা যাতে না নেওয়া হয় এই মুহূর্তে থেকে। আমার মনে হয় অবশ্যই আমাদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করা উচিত, সেদিকে আমরা যাব। ঠিক এই মুহূর্তে পুরাটা বাতিল করব নাকি স্পিচ অফেন্স সব বাতিল করে দিব, কথা বলে দিব, বাট আলটিমেটলি এটা বাতিল হবে। পরবর্তীকালে যখন নতুন আইন হবে, এটার বেসিক অ্যাপ্রোচ থাকবে সাইবার সুরক্ষা দেওয়া এবং নাগরিককে সুরক্ষা দেওয়া। বিশেষ করে বিনা পরোয়ানায় গ্রেফতার ও জামিন না দেওয়ার বিধান রেখে 2023 সালের সেপ্টেম্বরে বিলটি পাশ করেছিল তৎকালীন সরকার। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। দেশে কোনোভাবেই ফ্যাসিস্টদের পুনর্বাসন করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যে স্বপ্ন বাস্তবায়নে ছাত্র জনতা জীবন দিয়েছে তা পূরণে অতি দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি। অন্যদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, ঘাপটি মেরে থাকা শেখ হাসিনা সরকারের দোসরদের সরাতে না পারলে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হবে। কামরুজ্জামান রাজীব রিপোর্ট। আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং পত্রিকাটি খুলে দেওয়ার দাবিতে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে সমাবেশ করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সময়ে সাংবাদিক ও রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে করা প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহার না হয় এ সময় ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিক নেতারা। আবার ফ্যাসিবাদের দালালদের সহযোগী পৃষ্ঠপোষকদের তাড়ানোর জন্য আমরা রাজপথে নেমে আসতে বাধ্য হব। সমাবেশে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণবিপ্লবের মাধ্যমে আসা অন্তর্বর্তী সরকার স্বৈরাচারী সরকারের মতো আইনের দোহাই দিয়ে গণতন্ত্রকামী বিপ্লবীদের হয়রানি করতে পারে না। তারেক রহমান যাতে দেশে ফিরতে পারেন সেই ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। দ্বিতীয় স্বাধীনতার যে সরকার, সেই সরকার কেন শেখ হাসিনার আইনগুলোকেই টেনে টেনে নিয়ে এসে গণতন্ত্রের বিপ্লবী মানুষদেরকে যন্ত্রণা দিচ্ছেন? আপনারা কি কোথাও ভয় পাচ্ছেন, নাকি আপনাদেরকে কেউ নির্দেশ দিচ্ছে কোনো জায়গা থেকে যে আপনারা এর বাইরে যাবেন না, এইভাবে আপনারা কাজ করবেন? এই জনগণের সরকার, জনগণের সেন্টিমেন্ট বুঝেই তো আপনাদেরকে কাজ করতে হবে। এদিকে বিতর্কিত আমলাদের অপসারণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, স্বৈরাচারের দোসরদের প্রশাসন থেকে সরাতে না পারলে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হবে সরকার। সময় ক্ষেপণ করা যাবে না। সময় ক্ষেপণ করলে আপনার সাথে ঘাপটি মেরে যারা এই সচিবালয়ে বসে আছে, যারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে বসে আছে, এরা আবার ষড়যন্ত্র শুরু করতে পারে। আপনাকে সচেতন হতে হবে। শেখ হাসিনা ও তার দোসররা যেন আর বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করতে না পারে, সেজন্য তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান বিএনপি নেতারা। কামরুজ্জামান রাজীব, ATN বাংলা, ঢাকা।
কোনো ধরনের সিন্ডিকেট ছাড়াই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন বায়রা। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর উপলক্ষে সংবাদ সম্মেলনে একথা জানান সংগঠনটির প্রতিনিধিরা। এ সময় মালয়েশিয়ায় সিন্ডিকেটের সাথে দায়ী সবাইকে শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। তরিক ইসলামের রিপোর্ট। নানা অনিয়মের কারণে চলতি বছর 31 মে থেকে বাংলাদেশের কর্মী নেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া। বাড়তি খরচ দিয়েও মালয়েশিয়া যেতে পারেনি প্রায় 17,000 কর্মী। অভিযোগ ওঠে হাজার কোটি টাকা হাতিয়ে নেয়ার। মালয়েশিয়া শ্রমবাজার বন্ধ হওয়ার প্রায় 5 মাস পর বাংলাদেশে আসছেন মালয়েশিয়া প্রধানমন্ত্রী। দেশটির প্রধানমন্ত্রী আসা উপলক্ষে সংবাদ সম্মেলনে বায়রা নেতারা অভিযোগ করেন আবারও সিন্ডিকেটের সদস্যরা সক্রিয় হয়ে উঠেছে। আমাদের যে ফলটি, আমাদের যে আপনার বৈষম্যমূলক এমও সাইন হয়, যার বদলতে বিগত 6 বছরে 7 লক্ষ লোক মালয়েশিয়াতে গমন করে। এই 7 লক্ষ লোক গমনের পিছনে এই যে অতিরিক্ত সার্ভিস চার্জ 6 লক্ষ করে টাকা নিয়ে আপনারা হিসাব করেন কত লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে। কত বড় একটা দুর্নীতির জন্য তারা এই ট্র্যাপটা খুলেছে, এই যে নতুন যে একটা পদ্ধতি করেছে। তো আমাদের বিনীত অনুরোধ, আমাদের প্রচেষ্টা থাকবে, আমাদের মতো আমরা চেষ্টা করছি আমাদের সরকারের মাধ্যমে মালয়েশিয়ান রাষ্ট্রপ্রধানকে অবহিত করার জন্য। এ সময় সিন্ডিকেট মুক্ত শ্রমবাজারের দাবি জানান বায়রা নেতারা। সিন্ডিকেটের অনিয়ম দুর্নীতির কারণে নির্দিষ্ট সময় যে সকল কর্মী যেতে পারেনি তাদের কম খরচে সিন্ডিকেট মুক্তভাবে পুনরায় মালয়েশিয়া পাঠানোর দাবি করছি। নেপাল সহ অন্যান্য 13টি দেশ থেকে মালয়েশিয়া যে প্রক্রিয়া কর্মী গ্রহণ করে ঠিক বাংলাদেশ থেকেও একই প্রক্রিয়ায় শ্রমিক প্রেরণের আমরা দাবি করছি। ভবিষ্যতে সকল সিন্ডিকেটের বিরুদ্ধে বায়রা শক্ত অবস্থানে থাকবে বলে সংবাদ সম্মেলনে জানান সাবেক বায়রা নেতারা। সিনিয়র বায়রা সম্মানিত তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ কমলেও দেশে বড় ধরনের সমস্যা হবে না বলে দাবি করেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাজল কবির খান। নিজ দপ্তরে ব্রিফিংয়ে তিনি বলেন, জ্বালানি তেলের দাম সহনীয় পর্যায়ে রাখতে সব ধরনের চেষ্টা করছে সরকার। প্রাকৃতিক গ্যাসের রিজার্ভ কমে যাওয়ায় সরকার তরল গ্যাস আমদানি করতে বাধ্য হচ্ছে বলেও জানান উপদেষ্টা। একই সাথে গ্যাস অনুসন্ধান কাজ জোরদার করার কথা বলেন তিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত মুসলিম এবং বিশ্ববাসী প্রকৃত শান্তি পাবে না বলে মন্তব্য করেছেন রাহমাতুল্লাহ আলামিন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি শাখাওয়াত হোসেন রাজি। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত সম্মেলনে তিনি কথা বলেন। এতে বক্তারা বলেন, রাসূলের জীবনে কোনো বৈষম্য ছিল না। তার জীবন থেকে হালাল হারাম, বৈধ অবৈধ, ভালো মন্দ সব বিষয়ে শিক্ষা নেওয়ার আহ্বান জানান তারা। এ সময় রাসূলের ক্ষমাশীলতা, উদারতা সহ জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন বক্তারা। পার্টেক্স খেলার খবর। সার্জে নারী টি-20 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে 16 রানে হারিয়ে শুভ সূচনা করল বাংলাদেশ। আগে ব্যাট করে 7 উইকেটে 119 রান তোলে টাইগার্সরা। জবাবে স্কটিশদের ইনিংস থামে 7 উইকেটে 103 রান। রিপোর্ট করছেন এস.এম. আশরাফ। এভাবে উৎসব হওয়ার কথা ছিল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, কিন্তু আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনে আইসিসি বাংলাদেশ থেকে বিশ্বকাপ সরিয়ে নেয় সংযুক্ত আরব আমিরাতে। আর তাই ঘরের মাঠে না হয়ে পরের মাঠেই জয়োল্লাস করতে হচ্ছে নিগার সুলতানা জ্যোতিদের। তৃতীয় ওভারে ফাহিমা খাতুনের স্পিন ভেলকি দিয়ে শুরু সেই উৎসবের যাত্রা। সাসকিয়া হরলে ফেরেন দলের 12 আর ব্যক্তিগত 8 রানে। পাওয়ার প্লের শেষ বলে ক্যাথরিন ব্রাইসের স্টাম্প উপরে মারুফা আক্তার দ্বিতীয় সাফল্য এনে দেন লাল সবুজ দলের প্রতিনিধিদের। ঋতুমণি প্যাভিলিয়নে পাঠান অ্যালিসা লিস্টারকে। এরপর বলের সঙ্গে পাল্লা দিয়ে লড়তে পারেনি স্কটিশরা। বাংলাদেশের স্পিনে হাঁসফাঁস করতে থাকা ব্রাইসের দল 93 রানে হারায় তাদের 7ম উইকেট। ক্যাথরিন ফ্রেজারকে ফিরিয়ে টি-20তে প্রথম বাংলাদেশে বোলার হিসেবে 100 উইকেট নেয়ার মাইলফলক ছুঁয়ে ফেলেন স্পিনার নাহিদা আক্তার। এর আগে 4 সাক্ষাতেই স্কটিশদের হারানো বাংলাদেশ মাঠে নামে ফেভারিট হিসেবে, যদিও ব্যাটিংটা মন ভরাতে পারেনি দর্শক সমর্থকদের। সর্বোচ্চ
36 রান আসে সুবহানা মুস্তারির ব্যাটে। ১৭তম টি-20 খেলতে নামা টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ইনিংস শেষ হয় 18 বলে 18-তে। 8-এ নামা ফাহিমা খাতুনের স্ট্রাইক রেটে শুধু 100 পার হয়, 5 বলে 10 রান করেন তিনি। তবে এই রানকেই জয়ের জন্য যথেষ্ট বানিয়ে ফেলেন বোলাররা। 4 বিশ্বকাপে টানা 16 ম্যাচ হারের পর জয় নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ। এস এম আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। বদলি পদায়ন নিয়ে এখনো অস্থির জনপ্রশাসন, ডিসি নিয়োগে দুর্নীতির খবর মিথ্যা, দাবি সচিব মোখলেসের। ঘুষের অভিযোগ তদন্তে কমিটি গঠন। সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার। পল্টন থানা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক গ্রেফতার। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর আয়না ঘরের প্রমাণ পেল তদন্ত কমিশন। 400 গুমের মামলা দায়ের। এবং সবার সঙ্গে আলোচনা করে সাইবার সিকিউরিটি আইন বাতিল করা হবে জানালেন আইন উপদেষ্টা। নতুন মামলা না নেওয়ার নির্দেশ তথ্য উপদেষ্টার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন YouTube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।